আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে সর্বস্তরের শিল্পীদের চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার ভাবনা। এই নিয়ে আলোচনা করার জন্য আমি মুখোমুখি হয়েছি সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক লিয়াকত হোসেন খোকনের মুখোমুখি। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সদস্য সচিব জসিমউদ্দিন চৌধুরী। আর উপস্থিত আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী জামাল আহমেদ। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দর্শক, আপনারা জানেন চট্টগ্রাম তথা বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ অর্থহীন জীবনযাপন করছেন, কর্মহীন অবস্থায় রয়েছেন এবং কঠোরভাবে করোনা অতিক্রম করতে বাধ্য হচ্ছেন। তার মধ্যে যারা দেশ এবং জাতিকে সবসময় দিয়ে এসেছেন কণ্ঠের মাধ্যমে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে এবং সাংস্কৃতিক জগতের যত রকমের বিনোদন আছে তারা কিন্তু আমাদেরকে দিয়েছেন, তারা কিন্তু আজকে অসহায় জীবনযাপন করছেন। কারণ সাংস্কৃতিক ব্যক্তিদের আজকে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রয়েছে। করোনার কত বছর অবস্থান করবে আমরা জানি না, কিন্তু শিল্পীরা এখন দুরবস্থার মধ্যে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এই নিয়ে আলোচনা করার জন্য শিল্পীদের পাশে অনেকে এসেছেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে এসেছেন চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার কর্ণধারেরা। তারা চট্টগ্রামের সর্বস্তরের শিল্পীদেরকে এগিয়ে নিয়ে এসেছেন, একত্রিত করেছেন, শিল্পীদের কথা তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং আজকের সেই তুলে ধরার কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনব। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজকের আলোচনা। আমি সরাসরি চলে যাই আমাদের লিয়াকত ভাইয়ের কাছে, যেহেতু লিয়াকত ভাই এই অনুষ্ঠান ছাড়াও আরও বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি একজন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সিনিয়র গীতিকবি। উনি গান লিখেন, ওনার গান বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই যাদের কণ্ঠে প্রকাশ হয়নি। এবং তিনি আজকে যেই হাত দিয়ে গান লিখেন সে হাত বাড়িয়েছেন শিল্পীদের জন্য, শিল্পীদের আর্থিক সংকটের কথা তুলে ধরার জন্য। আমি লিয়াকত ভাই, আপনার আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কামাল ভাই, আপনাকেও অভিনন্দন। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। যেহেতু আমাদের আলোচনার বিষয় হলো যে একটি সংগঠন আপনারা করেছেন। এই যে চট্টগ্রামে বহু সংগঠন রয়েছে, তার মধ্যে সর্বস্তরের শিল্পীদেরকে নিয়ে এই মানে সংস্কৃতির সাথে যারা বিভিন্ন পেশায় জড়িত বিভিন্ন সংগঠনকে আপনি একত্রিত করেছেন এবং একত্রিত করে চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চা নাম দিয়েছেন। এবং হঠাৎ করে আপনারা এই মোর্চা গঠন করার কারণ কি এবং এই মোর্চা কতটুকু আপনারা সফল হবেন? কামাল ভাই, আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাংস্কৃতিক মোর্চার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আমি আপনার প্রতি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার বক্তব্যের শুরুতে, এই কারণেই যে আপনি প্রয়োজন অনুভব করেছেন এই চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার যে গঠিত হলো, আমরা যে বেতার, টেলিভিশন, মুক্তমঞ্চ যতগুলো শ্রেণী আছে এবং সারা বাংলাদেশের মধ্যে যত শিল্পীরা আছেন, শিল্পী বলতে শুধু কণ্ঠশিল্পী নয়, এখানে আবৃত্তিকার আছেন, এখানে উপস্থাপক আছেন, নৃত্যশিল্পী আছেন, যন্ত্রশিল্পী আছেন, গীতিকার আছেন, এই সকলকে নিয়ে আমাদের এই সংগঠন, এই মোর্চা। আপনি যেহেতু, আমরা জানি সারা পৃথিবীর মধ্যে এই টেলিভিশন মিডিয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিডিয়া এবং এই টেলিভিশন মিডিয়ায় যখন একটা সংবাদ প্রচারিত হয়, এই সমাজের সর্বস্তরের মানুষ, প্রশাসনের সর্ব উচ্চ আসনে আসীন যারা আছেন,
ওরা থেকে এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রত্যেকটা দপ্তরে কিন্তু এটা নক করে এটা নাড়া দেয়। আপনি আজকে এই শিল্পীদের নিয়ে গঠিত এই চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজকের যে অনুষ্ঠান করার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্য আপনাকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই, যেহেতু আমরা শিল্পী সমাজ, শিল্পী সত্তা নিয়ে আমাদের জীবন, আমরা মানুষের মনের কথাগুলো, মানুষের হৃদয়ের কথাগুলো, মানুষের দুঃখের কথাগুলো, মানুষের ভালোবাসার কথাগুলো, মানুষের লুপ্ত বাসনার কথাগুলো, মানুষের সারা জীবনের চিন্তার যে অঙ্কুরিত ফসল, এই কথাগুলো আমরা লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলে আমরা সমাজের কাছে, মিডিয়ার কাছে, সমস্ত জায়গায় আমরা ছড়িয়ে দিই আমাদের লেখনের মাধ্যমে। আমরা কণ্ঠশিল্পীরা তাদের কণ্ঠশৈলীতে একটি গানকে একজন সুরকার সুরারোপিত করে, একজন শিল্পী ওই গানকে কণ্ঠ দিয়ে, মাধুর্য দিয়ে, তার সমস্ত সত্তা দিয়ে, ভালোবাসা দিয়ে গেয়ে একজন গীতিকার ওই গানটি লিখে যে আত্মতৃপ্তি পান, আমার মনে হয় পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই যে মাধ্যমে একজন মানুষের কাছে, একজন ব্যক্তির কাছে এত দ্রুত অন্তরের মধ্যে জায়গা করে নেওয়া যায়। এটা একমাত্র মাধ্যম হচ্ছে শিল্পী মাধ্যম, শিল্প মাধ্যম। আমরা শিল্পী সমাজ, আমরা যুগে যুগে, আমরা এই জাতির ক্রান্তি লগ্নে আমরা আমাদের অন্তরের ভালোবাসা বিলিয়ে দিয়েছি, প্রকাশ করেছি। আপনারা জানেন, এই স্বাধীনতা যুদ্ধে আপনারা শুনেছেন, যারা স্বাধীনতা উত্তরকালে যারা অন্ততপক্ষে যারা বয়সের দিক থেকে আজকে 60 ঊর্ধ্ব, তারা স্বাধীনতা সংগ্রামের কথা আপনাদের মনে আছে, আপনারা জানেন। এখানে স্বাধীনতা যুদ্ধে গোবিন্দ হালদার, আপেল মাহমুদ, এই সমস্ত ব্যক্তিত্বরা এবং শাহিন মাহমুদ, অসংখ্য শিল্পীরা তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্যাম্পে গিয়ে তারা গান করে এবং মানুষকে উজ্জীবিত করে স্বাধীনতার সংগ্রামে তারা ভূমিকা রেখেছিলেন। এই যে মুক্তির গান ছবিটা সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বের কাছে এই মুক্তির গান ছবিটা একটা ডকুমেন্টারি মুক্তিযুদ্ধের উপরে। তারেক মাসুদ এই বইটি পরিচালনা করেছিলেন, তার সহধর্মিণী ক্যাথরিন মাসুদ তাকে অত্যন্ত সহযোগিতা করে এই বইটি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে জাতির ক্রান্তি লগ্নে যদি আমরা ভূমিকা রাখতে পারি, জাতির প্রত্যেকটি দুঃসময়ে যদি আমাদের লেখনী, আমাদের কণ্ঠশৈলী দিয়ে আমরা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছার জন্য সমস্ত ভূমিকা পালন করতে পারি, তাহলে আমরা জাতির কাছে, আমরা জাতির যারা বিবেক আছেন, জাতির যারা কর্ণধার আছেন, এই জাতির যারা পৃষ্ঠপোষকতা করেন, যারা ক্ষমতার শীর্ষে আছেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, আমি এই সর্বস্তরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা জড়িত, আমার শিল্পীরা আছেন, গীতিকবির আছেন, আবৃত্তিকাররা আছেন, যন্ত্রীরা আছেন, উপস্থাপক আছেন, যারা আজকে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, দৈন্যদশার মধ্য দিয়ে আজকে দিনাতিপাত করতেছেন। এমনিতে আমরা কিন্তু যারা শিল্পী সমাজ, তারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল, অবহেলিত। কারণ আমরা গীতিকাররা, আমি বিশেষ শ্রেণীর গীতিকার বাংলাদেশের বেতার এবং টেলিভিশনের, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয়, আমি একটা গান লিখে বেতারে বিশেষ শ্রেণীর গীতিকার হিসেবে 15 টাকা পাই। পৃথিবীতে এমন কোনো মাধ্যম নেই যেই কাজের জন্য শুধুমাত্র 15 টাকা দেওয়া হয়। তাও আমার নেত্রী, এই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই সম্মানীটা ডবল করে দিয়েছিলেন, আমাদেরকে বাড়িয়ে দিয়েছিলেন বলেই
6 টাকা থেকে আমরা এখন 15 টাকায় উন্নীত হয়েছি। অর্থাৎ আমার এক বন্ধু গীতিকার পঙ্কজদেব অপু লিখেছিলেন, 1 কিলি পান আর একটা গান। তার অর্থ হচ্ছে 1 কিলি পানের দাম যত টাকা, একটা গান লেখনের দাম তত টাকা। আপনারা তাহলে বুঝতে পারেন, আজকে যারা এই টক শো দেখছেন, আজকে যারা এই টক শো শুনছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন। আজকে আমরা যারা জাতিকে দিয়ে যাচ্ছি, জাতির জন্য আমরা কলম ধরছি, জাতির জন্য আমরা আমাদের লেখনীকে কোনোদিন থামিয়ে রাখিনি, আজকে আমরা এত অবহেলিত কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আমার নেত্রীর কাছে, যেহেতু আমি বঙ্গবন্ধু কন্যা, আমার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার পতাকা তোলে, আমি যেহেতু আওয়ামী লীগের সংগঠন করি এবং আওয়ামী লীগকে সমর্থন করি, সেই ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতির দায়িত্ব নিয়ে চট্টগ্রামের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কলেজ সরকারি হাজী মোহাম্মদ মহসিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের দায়িত্ব কাঁধে নিয়ে শিবিরের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমার বন্ধু তবারক নিহত হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত এই আওয়ামী লীগের সাথে, এই আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে নিয়োজিত রেখেছি। সেই হিসাবে আমি আমার নেত্রীর কাছে চাইতে পারি, আমার দাবি আছে, কারণ আমার নেত্রী হচ্ছেন এই বাংলাদেশে যারা দায়িত্বে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন প্রধানমন্ত্রী। শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে যদি সম্মানিত করা হয়, যদি পুরস্কার দেওয়া হয়, আমি মনে করি যে এটা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে মূল্যায়ন করা হবে না। কারণ ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, শেখ হাসিনা সারা বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে অন্যতম একজন প্রধানমন্ত্রী হিসেবে আজকে বিশ্বনেত্রী হিসেবে নিজেকে পরিচয় করার মতো যোগ্যতা, সারা পৃথিবীতে বিশ্বনেত্রী হিসেবে ইনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে ওনার অবস্থানকে তুলে ধরেছেন এবং মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। তাছাড়া এই বাংলাদেশের যতগুলো শিল্পী আছে, যারা এই বাংলাদেশের শিল্পী সমাজকে উর্বর করেছে, যারা প্রথম শ্রেণীর শিল্পী হিসাবে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত, যারা অসুস্থ হয়েছেন, যখনই যারা আমার নেত্রীর কাছে সাহায্য চেয়েছেন, প্রত্যেককে ইনি কম করে হলেও 25 লক্ষ থেকে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত অনুদান দিয়েছেন। তাদের মধ্যে আপনারা জানেন, এই কিছুদিন আগে এন্ড্রু কিশোর, এই বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এন্ড্রু কিশোর, আপনি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা আপা, প্রবীর মিত্র, অসংখ্য শিল্পী আছেন যাদেরকে আমার নেত্রী আর্থিক সহযোগিতা করেছেন, আর্থিক সহায়তা করেছেন। অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি, নিঃসংকোচে বলতে পারি, এই সরকার হচ্ছে সাংস্কৃতিক বান্ধব সরকার। সংস্কৃতিতে একটি দেশের উত্তরণ এবং উন্নয়নের চাবিকাঠি হলো সংস্কৃতি। আমি আপনার কাছে আসবো, আমি একটু আমাদের জসিম ভাইয়ের কাছে যাচ্ছি। জসিম ভাই, আপনি তো এই সংগঠনের ছাড়াও কিন্তু আরও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, এবং এই সংগঠন প্রতিষ্ঠার পরে আপনারা কী কী কর্মসূচি নিয়েছেন, এবং এই আপনাদের কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেসেজ পৌঁছেছে কিনা? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চা থেকে আমরা চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য যখন আমরা ভাবনাগুলো সংগঠনের, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা করেছিলাম, তখনই আমরা আমাদের ভাবনাগুলো শেয়ার করেছিলাম। আমরা চিন্তা করেছি যে বৈশ্বিক মহামারীর দুর্যোগে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, যারা এই সংস্কৃতিকে পেশা হিসেবে নিয়েছিলেন, তারা অত্যন্ত অসহায় এবং দুর্বিষহ জীবনযাপন করছে। বিগত
4 মাস পর্যন্ত আমরা দেখেছি যে চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী সমাজ যের জন্য কিছু করা যায় কিনা বা কেউ এগিয়ে আসে কিনা, যারা আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত, পেশা হিসেবে নিয়েছেন, ওইরকম অনেক সংগঠন আছে। আমরা অপেক্ষা করছিলাম, আমরা চিন্তা করছিলাম যে কেউ এগিয়ে এসে আমাদের বিশ্ব মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চট্টগ্রাম থেকে কোনো নিউজ, চট্টগ্রামের শিল্পী সমাজের এই দুরবস্থার কথা প্রধানমন্ত্রীর কাছে কানে পৌঁছানো কোনো ব্যবস্থা হচ্ছে কিনা। কিন্তু যখন দেখলাম যে না, নীরব মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি সেক্টরে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে উনি সরাসরি মনিটরিং করছেন। সেই হিসাবে সংস্কৃতি অঙ্গনের সাথে যারা জড়িত সেই বিষয়ে প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। কিন্তু যত সামান্য চট্টগ্রামে প্রায় সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত প্রায় 5,000 হবে, মিনিমাম 5,000 হবে, 5,000-এর মতো সংস্কৃতি কর্মী আছে সংস্কৃতির সাথে যারা জড়িত, কিন্তু অনুদান দেওয়া হয়েছে মাত্র 50 জনকে, যা অতি নগণ্য। আমার ধারণা মতে এটা 2%, কিন্তু 98% শিল্পী সমাজ তাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ এবং অনুদান থেকে বঞ্চিত। সেই ভাবনা নিয়ে আমরা আসলে আমাদের অনেক বন্ধুবান্ধব, অনেক সহকর্মী আমাদেরকে, আপনারা কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং পালন করেছেন কি বলছি, তো আমাদেরকে বলেছেন যে আমাদের জন্য কিছু করেন। তখন আমরা চিন্তা করলাম যে না, নিশ্চয়ই চট্টগ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই আমাদের নিউজটা, মেসেজটা পৌঁছানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই হিসেবে চট্টগ্রামের স্বনামধন্য এবং বিজ্ঞ সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আমরা সাংস্কৃতিক মোর্চা গঠন করে সর্বপ্রথমে আমরা চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে আমরা বিশাল আকারে মানববন্ধন করেছি। যে মানববন্ধনের কারণে আমাদের নিউজটা অন্ততপক্ষে জাতীয় পর্যায়ে পরিবেশিত হয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত এটা পৌঁছেছে বলে আমার বিশ্বাস। তারপর আমরা মানববন্ধনের পর আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি প্রদান করেছি এবং মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করেছি। আমরা স্থানীয় আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী জনাব ডক্টর সাবেক ছাত্রনেতা ডক্টর হাসান মাহমুদ বরাবর আমরা স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি ধন্যবাদ। আমি আবার আসবো একটা ছোট বিরতির পর। দর্শক, আপনারা দেখছিলেন চট্টগ্রাম সংলাপ। একটু ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি একটু জামাল ভাইয়ের কাছে যাচ্ছি। জামাল ভাই, চট্টগ্রামে কিন্তু শিল্পীদের নামে অসংখ্য সংগঠন রয়েছে বিভিন্নভাবে, শিল্পী কল্যাণ সমিতি, শিল্পীদের এই যে দুঃসময়ে তারা এগিয়ে না এসে, এবং আপনারা এগিয়ে গেলেন কেন, এবং আপনারা কতটুকু সফল হবেন? ধন্যবাদ কামাল ভাই। শুরুতে আমি বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, পাশাপাশি আমার সহ আলোচক এবং আপনি এবং যারা দেখছেন আজকের আয়োজন, সবার প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন আমি একটি চট্টগ্রামের অতি পরিচিত সংগঠন, যার ব্যয় আন্দোলন 25 সালের মধ্যে আমি প্রতিষ্ঠা করি। এই সংগঠন নিয়ে আমি এগোচ্ছি। এই সংগঠনের মাধ্যমে চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে বিভিন্ন আয়োজন করে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে
নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্যান্ডামিক যে সিচুয়েশন, এটা হঠাৎ করে আসা আমাদের জন্য। এটা আসার পরে শিল্পী সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অর্থাৎ আলো নিভে যায়। শিল্পীদের যে মঞ্চের যে কাজ, সে আলোটা নিভে যায় প্যান্ডামিক সিচুয়েশন শুরু থেকে। এমত অবস্থায় আমরা যারা সংগঠন নিয়ে রান করছি, নেতৃত্বে রয়েছি, আমরা আমাদের মতো করে যতটুকু পেরেছি আমরা সাহায্য সহযোগিতা করেছি। বিভিন্ন সংগঠন করেছে, আমাদের মতো যারা সাংস্কৃতিক সংগঠন কাজ করছেন। এখন আমরা আমাদের সদস্য যারা আছেন, হয়তো হাতে গোনা 50 জন, বা অন্যান্য সদস্য সংগঠনের সদস্য রয়েছেন হাতে গোনা 100, 200, 300 জন। কিন্তু বিশাল একটা ইন্ডাস্ট্রি চট্টগ্রাম। শুধুমাত্র শিল্পীদের কথা আমি বলবো না, শিল্পীদের পাশাপাশি শিল্পীদের সাথে লজিস্টিক সাপোর্ট যারা দিচ্ছে, কলা কুশলীরা, ওনারাও কিন্তু একই অবস্থার শিকার। এর মতো অবস্থায় আমরা যারা নেতৃত্বে রয়েছি, হয়তো শ্রদ্ধাবোধী জায়গা থেকে অথবা স্নেহের জায়গা থেকে অনেকে লজ্জায় বলে না, অনেকে আবার বলতে বাধ্য হচ্ছে, কারণ পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে। জীবিকার সংকটে রয়েছে চট্টগ্রামের শিল্পী সমাজ। তা আমাকে ফোন করে বলে, ভাইয়া আমাদের জন্য আপনারা কি কিছু করবেন না? অনেকেই, কারণ সবাই তো আর আমাদের সদস্য না, বিশাল একটা শ্রেণী রয়ে গেছে সদস্যর বাইরে। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে আসলে এই বিশাল ইন্ডাস্ট্রিকে নিয়ে এককভাবে চিন্তা করাটা আমার জন্য পসিবল না। তখন আমি চিন্তা করলাম যে আমার সহযোগী বন্ধু সংগঠন যারা রয়েছে, যারা সংস্কৃতি নিয়ে কাজ করছে, আমি সকলকে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সকলকে ফোন করি, নেতৃত্বে যারা রয়েছেন, এবং আমার ভাবনাটা আমি তাদের সাথে শেয়ার করার জন্য একটা সভার আয়োজন। তো মোটামুটি সবাই আমাকে সাড়া দিয়েছেন এবং সবার উপস্থিতিতে আমরা একটা সভা করেছিলাম, মত বিনিময় সভা। সেটা আমরা সাকসেসফুল করেছি এবং সেই সভা থেকেই জন্ম হয়েছিল চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চা। এই মোর্চা খুব অল্প সময়ে আমরা মোর্চা গঠন করার পরবর্তী, আপনিও জানেন, আপনিও ছিলেন আমাদের এই আয়োজনে, আমরা প্রেস ক্লাবের সামনে প্রথম মানববন্ধন করেছি। মানববন্ধন পরবর্তী আসলে যে ভাবনাটা আমি আপনাকে বললাম, যে আমার ভাবনা ছিল যে এরকম, যে এককভাবে আসলে আমি কিছু করে কোনো কিছু ফলপ্রসূ কোনো কিছু আমি পাবো বলে আমি মনে করি। সেই জন্য আমি সর্বশ্রেণীর সকল শাখা থেকে সবাইকে একত্রিত করে আমি যে ভাবনাটা ছিল আমার সেটা শেয়ার করেছি। সবাই একমত পোষণ করে আমরা আমাদের সরকার প্রধান পর্যন্ত আমরা চেষ্টা করেছি জানান দেওয়া। সর্বস্তরের শিল্পীদের কতটুকু সাড়া পেয়েছেন? হ্যাঁ, আমরা মোটামুটি সাড়া পেয়েছি। অনেকে সাড়া দিয়েছেন, অনেকে অজানা কারণে আবার সেখান থেকে পিছিয়ে গিয়েছেন। আমি সাধুবাদ জানাচ্ছি ওনাদেরকে, ওনারা হয়তো আরও ভালো কিছু করার জন্য হয়তো পিছিয়ে গিয়েছেন। তবে ওনাদেরকে আমি এটা বলবো যে পিছিয়ে গিয়েছেন অর্থাৎ পিছাননি, ওনারা সামনে যাবেন, ওনাদের সাথে আমরাও আছি। আমরা সকল শিল্পী সমাজকে নিয়ে আমরা চিন্তা করছি, কাজ করব। যারাই পিছিয়েছেন ওনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে। ওনারা যে কাজই করুক, আমরা সাংস্কৃতিক মোর্চা ওনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। চট্টগ্রামে যেহেতু রাষ্ট্রদিক নেতৃবৃন্দ যারা আছেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদেরকে আপনারা অবগত করছেন কিনা? জি, আমরা আমাদের মতো, আমি বলেছি আপনাকে, আমরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়েছি। সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের স্থানীয়ভাবে যে মেয়র সাহেব আছেন বা বর্তমান আমাদের প্রশাসক, নতুন প্রশাসক আমাদের নিয়োগপ্রাপ্ত হয়েছেন, মেয়র মহোদয়কেও দিয়েছি, তারপর আমাদের মন্ত্রী সাহেবকে দিয়েছি, হাসান মাহমুদ সাহেবকে দিয়েছি আমরা। আমাদের যে মন্ত্রী নফল সাহেব, জি, ওনারা আমরা মোটামুটি চেষ্টা করি সকল মন্ত্রী মহোদয়ের হাতে দেওয়া, চট্টগ্রামে চেষ্টা করে যাচ্ছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, আগামীতে আপনাদের কর্মসূচি কি আছে? আগামীতে আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের মূলত যে টার্গেটটা সেটি হচ্ছে এই যে আপনাকে বললাম যে জীবিকা সংকটে চট্টগ্রামের একটা বিশাল শ্রেণী শিল্পীদের। আসলে অনেকেই তো লজ্জায় হয়তো প্রকাশ করতে পারছেন না। আমাদের যে চেষ্টা, যেটা আসলে সবচেয়ে বড় বিষয়, যেটা আমি মনে করছি
যে আমরা যে চেষ্টাটা করছি এটা যে সারা জীবনের জন্য একটা চেষ্টা তা কিন্তু নয়। আমাদেরকে একটু ভাবতে হবে আমরা যে পেশায় এখন নিয়োজিত বা ছিলাম, আগামীতে এই সঙ্গীতটাকে আমরা পেশা হিসেবে নিতে পারবো কিনা। আপনারা পরিসংখ্যান নির্ধারিত করছেন কিনা, কত পরিমাণ শিল্পী অবহেলিত রয়েছে বা মানে প্রণোদনার জন্য প্রস্তুত রয়েছে? আমরা একটা ধারণা করেছি যে শিল্পী এবং কলাকুশলী সব মিলিয়ে একদম সর্বনিম্ন 3 থেকে 4 হাজার। আচ্ছা, সর্বনিম্ন ওনাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিছু করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু যেহেতু আমাদের লিয়াকত ভাইয়ের কাছে যাচ্ছি। লিয়াকত ভাই, আমাদের জামাল ভাই খুব সুন্দর কথা বলেছেন, আমাদের জসিম সাহেবও খুব সুন্দর কথা বলেছেন, সাংগঠনিকভাবে তারা কিন্তু কথাগুলো তুলে ধরেছেন। চট্টগ্রামে তো আমি যে প্রশ্নটা করেছিলাম, অসংখ্য সংগঠন রয়েছে, শিল্পীদের প্রতিনিধিত্ব করে, বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর গানের পাশাপাশি, কিন্তু দুরবস্থার মধ্যে তাদের সুন্দর কথাগুলো আমরা কিন্তু আপনাদের মাধ্যম ছাড়া আর তাদের মাধ্যমে কিন্তু শুনতে পাইনি। আপনারা কি চাচ্ছেন? শিল্পীদের কি সে বেকারত্ব ভাতা চাচ্ছেন নাকি প্রণোদনা চাচ্ছেন? ধন্যবাদ কমল ভাই। আজকে এমনি একটি মুহূর্তে আপনি আমাদের সাক্ষাৎকারটা নিতে এসেছেন। এই জাতির স্বপ্নদ্রষ্টা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির স্বপ্নপুরুষ, আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতাকে আমি স্মরণ করে আমি আমার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার মাধ্যমে এই জাতিকে জানাতে চাই। আপনারা জানেন, একটি জাতির উত্তরণের চাবিকাঠি হলো সেই রাষ্ট্রের সংস্কৃতির উর্বরতা, সংস্কৃতির লেভেলটা কতটুকু। সারা পৃথিবীর সাথে যোগাযোগ কিন্তু সৃষ্টি করে একটি রাষ্ট্রের সংস্কৃতি, তার ভাব আদান প্রদান করে ওই রাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গন। আমার অত্যন্ত কষ্ট লাগে, অত্যন্ত দুঃখ লাগে এই ভেবে যে যা বলতে চাই তা বলতে পারি না, যা ভাবতে চাই তা ভাবা যায় না, যা চাই তা পাই না, যা চাই না তা কিন্তু ভুল করে পাই। আশ্চর্য হতে গিয়ে থমকে যায়, ভাবতে গিয়ে ভুলে যায়, কেন এমন হয়? বিশ্বাস করেন, এই বাংলাদেশে যারা সঙ্গীত অঙ্গনের তারকা হিসেবে আপনাদের কাছে পরিচিত এবং সিনেমা জগতে যারা বিগত জীবনে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছিলেন, এই চিত্রনায়িকার কবরী থেকে আরম্ভ করে শাবানা, কাজরি, সেলিনা, সবাই কিন্তু এই চট্টগ্রামের এই সন্তান। তাছাড়া কণ্ঠশিল্পী হিসেবে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে যারা আমাদেরকে এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন, পরিচিত করেছিলেন, তাদের মধ্যে আপনি কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, আতিক হাসান, প্রবাল চৌধুরী, অসংখ্য শিল্পী আছেন, উমা ইসলাম, গিটারের রাজা আইয়ুব বাচ্চু, সারা পৃথিবীতে যিনি এই গানের সুর দিয়ে, গানের কথা দিয়ে, গিটারের সুর দিয়ে সারা পৃথিবীকে যিনি আন্দোলিত করেছিলেন, এই আইয়ুব বাচ্চু যে চট্টগ্রামের এই সন্তান। তারপর আমাদের সত্য সাহাব, মানে চিত্র জগতের প্রভাবশালী এবং উপমহাদেশের সঙ্গীত পরিচালক, উপমহাদেশের সঙ্গীত পরিচালক সত্য সাহা, চট্টগ্রাম, এবং তারই ছেলে এখন ইমন সাহা। আমি অত্যন্ত নিজেকে গর্ববোধ করি এই জন্য যে সত্য সাহার বাড়ি আর আমার বাড়ি হচ্ছে 500 গজ দূরত্বে। আমরা ফতেহাবাদের এই সন্তান। আবার আরেকজন গীতিকার আছেন, প্রখ্যাত গীতিকার, যে গানটি সবার মুখে মুখে, ছোট ছোট দেউতুলি, মলঘোষ দস্তিদারের বাড়িও কিন্তু এক জায়গায়, আমরা এক জায়গারই মানুষ। আমরা সাতগাঁই নজওয়ানের গানটাও মনে হয়তো ওনার, এই মলঘোষ দস্তিদারের। তো আজকে যারা সারা বাংলাদেশে
শিল্পী সমাজ যাদেরকে নিয়ে আমরা গর্ব করি তারা কিন্তু চট্টগ্রামেরই সন্তান। চট্টগ্রাম সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। সেই হিসেবে চট্টগ্রামের শিল্পীরা কতটুকু সহযোগিতা পেয়েছে, কতটুকু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে টাকাগুলো শিল্পকলায় দিয়েছেন। আমি শিল্পকলার একজন সিনিয়র সদস্য হিসেবে আমি অত্যন্ত কষ্টের সহিত বলতে চাই, সাইফুল আলম বাবু আমার অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত স্নেহজন, আমি তাকে খুব পছন্দ করি। কিন্তু আমি কামাল ভাই আপনার মাধ্যমে জানাতে চাই, শিল্পকলা যেই টাকাগুলো 50 জনের মধ্যে ভাগ করে নিয়ে নিলেন, দেওয়া হলো, আমি একজন সিনিয়র সদস্য হিসেবে আমি জানি না। তাছাড়া শুধু চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন ব্যক্তি হিসেবে, গীতিকবি সংসদের একজন সভাপতি হিসেবে, যেহেতু আমি রাষ্ট্রীয় সংগঠন করি, যেহেতু আমি রেজিস্টার সংগঠন করি, আমি দাবি রাখতে পারি এটা আমার জানা উচিত ছিল। কিন্তু শিল্পকলা আমাদেরকে না জানিয়ে টাকাগুলো কাদেরকে দিয়েছেন, কারা পেয়েছে আমি কিন্তু জানি না। আমি এটা অভিযোগ করছি না, কিন্তু আমি দাবি করছি আমাদেরকে জানানো উচিত ছিল। এভাবে রেডিও বলেন, টেলিভিশন বলেন, আমার নেত্রী রেডিওকে, টেলিভিশনকে টাকা দেন শিল্পীদের অনুষ্ঠান করার জন্য, আর বেতার এবং টেলিভিশনের জি এবং আরডি টেলিভিশনে শিল্পীদের অনুষ্ঠান কাটেল করে কমিয়ে দিয়ে সেই টাকা আবার ফেরত পাঠান। আমি এইসবের মানে বুঝি না, এটার কারণ আমি জানি না। আমি আপনার মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে আমি জানাতে চাই যে টেলিভিশনের যিনি কর্মকর্তা আছেন, যিনি জিএম আছেন, বা রেডিওর যিনি আরডি আছেন, তারা তো এই শিল্পীদেরকে নিয়ে তাদের প্রতিষ্ঠান চালান। শিল্পীদের অধিকার সবচাইতে বেশি। শিল্পীদের এবং আমরা যারা ট্যাক্স প্রদান করি সরকারকে, আমাদের টাকা দিয়ে, আমাদের অর্থ দিয়ে তাদের বেতন হয়। তাহলে এই বেতার এবং টেলিভিশনের কর্ণধাররা কেন শিল্পীদের অনুষ্ঠান থেকে টাকা বাঁচিয়ে আবার সরকারের ফান্ডে ফেরত পাঠান? এটাতে তাদের ইন্টারেস্ট কি, এটাতে তাদের লাভ কি আমি জানি না। একজন শিল্পীর অধিকারকে, তার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে টাকাগুলো পাঠিয়ে ওনারা কি বোঝাতে চান, কি প্রমাণ করতে চান? আমি আপনার মাধ্যমে জোর দাবি জানাচ্ছি এই ধরনের ঘটনা যেন আগামীতে। আপনারা এই সাংস্কৃতিক মোর্চা থেকে এই যে অসঙ্গতিপূর্ণ যে কথাবার্তাগুলো আসছে, এবং তা এই যে টেলিভিশন বা রেডিওর এই যে ফান্ড মানে ফেরত পাঠানো, এটা নিয়ে আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা? কামাল ভাই, আমি জানাতে চাই, ইতিমধ্যে আমার নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। আমার সচিব এবং আমার যিনি এই চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যার অনুপ্রেরণায় আসলে আমি এই সংগঠনের দায়িত্ব পালন করেছি, জামাল, আমার ছোট ভাই, একজন সফল সংগঠক, জসিমউদ্দিন চৌধুরী, সে আমার রাজনৈতিক আমার সহকর্মী ছিল। আমরা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছি। তো আমি অত্যন্ত ভাগ্যবান এই জন্যই যে আপনার মাধ্যমে আমি এই দেশবাসীকে এবং চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী সমাজকে জানাতে চাই যে আমরা এই সাংস্কৃতিক মোর্চার পক্ষ থেকে টেলিভিশন এবং রেডিওর কর্ণধারদেরকে আমরা স্মারকলিপি দেব এবং সরকারের কাছে অনুরোধ জানাবো, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবো, যেহেতু তথ্য সচিব আমাদের চট্টগ্রামের অহংকার, চট্টগ্রামের গর্ব, আমাদের এই সন্তান, ইতিমধ্যে আমরা তথ্যমন্ত্রীকে জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি, রেডিওতে এবং টেলিভিশনে যেন শিল্পীদেরকে আগের মতো তাদের অধিকার অনুযায়ী তাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, এবং অনুষ্ঠান যেন ওখানে কমিয়ে দেওয়া না হয়, তাদেরকে আগের মতো যেন অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় এবং কোনো টাকা যেন আগামীতে ফেরত দেওয়া না হয়। যদি এই ধরনের কোনো অবস্থা তৈরি হয় এবং আমরা যদি জানি, আমাদের নলেজে যদি আসে, আমরা এটার বিরুদ্ধে ঘোর প্রতিবাদ জানাবো, আমরা তীব্র প্রতিবাদ জানাবো। আমরা এমনও কর্মসূচি হয়তো দিতে বাধ্য হব, আমরা হয়তো বেতার বা টেলিভিশন আমরা গেরার মতো। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কিন্তু নিয়মিত চট্টগ্রাম থেকে নির্মিত অনুষ্ঠান কিন্তু প্রচার করে না। বেশিরভাগ অনুষ্ঠান দেখা যাচ্ছে ঢাকার থেকে এনে
চট্টগ্রামে প্রচার করা হচ্ছে, সেটা চট্টগ্রামবাসীর সাথে অবহেলার একটা চিত্র নয়, শিল্পীদের প্রতি অবজ্ঞা নয় কিনা? ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, যেটা এই মুহূর্তে এই সময়ের জন্য অত্যন্ত জরুরি। যিনি চট্টগ্রাম টেলিভিশনের দায়িত্ব পালন করছেন, ইনি আমার অত্যন্ত প্রিয়জন। ইনি বেতারে দায়িত্ব পালন করেছিলেন, নিমকুতে দায়িত্ব পালন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে জিএম সাহেবকে আমি অনুরোধ করেছিলাম এবং আমার সাংগঠনিকভাবে ওনার কাছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে চট্টগ্রাম টেলিভিশনকে তথ্যমন্ত্রী প্রচারের সুযোগটা করে দিয়েছিল ওনার ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে। তাহলে চট্টগ্রাম টেলিভিশনকে যে সময়টা বাড়ানো হলো, এটা যদি ঢাকার অনুষ্ঠান চলে তাহলে চট্টগ্রামে প্রয়োজনটা কি? আমি প্রয়োজনটা আসবো কি ছিল, একটা কি ছোট দরকার? বিরতির পর। আপনাকে একটু থামাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ। একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার লেখক দেখে যাচ্ছি যে এই কথাটা খুব মূল্যবান কথা আপনি বলেছেন, যে টেলিভিশন চট্টগ্রাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র যে সময়টা বৃদ্ধি করা হয়েছে চট্টগ্রামের সাথে, চট্টগ্রামের অনুষ্ঠান করার জন্য। এখন তারা কিন্তু ঢাকার থেকে অনুষ্ঠান, ঢাকায় তো আমাদের জাতীয় টেলিভিশন রয়েছে, সেটা তো সারা পৃথিবীব্যাপী দেখাচ্ছে, কিন্তু চট্টগ্রামে যে আপনি কথাটা বলছিলেন। কামাল ভাই, আপনি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী একটা প্রশ্ন করেছেন। জিএম সাহেবকে আমি অনুরোধ করেছিলাম যে ঢাকার অনুষ্ঠান যদি চট্টগ্রামে চালানো হয় তাহলে চট্টগ্রাম টেলিভিশনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং এই চট্টগ্রামের শিল্পী সমাজ এটার জন্য অত্যন্ত ক্রুদ্ধ। এটার জন্য অনেকে মানববন্ধন করেছেন, অনেক সংগঠন স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে, তথ্য মন্ত্রণালয়ে। আমি ব্যক্তিগতভাবে জিএম সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক বিধায়, ভালো সম্পর্ক বিধায় আমি ওনাকে অনুরোধ করেছিলাম, আপনি ঢাকার অনুষ্ঠান বন্ধ করে দেন, আপনি চট্টগ্রামে রুচিশীল এবং অত্যন্ত, এখানে চট্টগ্রামে এত ইতিহাস, চট্টগ্রামের অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চট্টগ্রামের যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো নিয়ে আপনি নতুন নতুন অনুষ্ঠান করে মানুষকে উজ্জীবিত করেন। উনি আমাকে কথা দিয়েছিলেন যে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ডকুমেন্টারি কিছু করবেন, কি বলে, অনুষ্ঠান করবেন। আমি তাছাড়া বিগত 4 মাস আগে ডিজি সাহেব এখানে এসেছিলেন। ডিজি সাহেব একজন অত্যন্ত সাংগঠনিক মানুষ, যিনি টেলিভিশনের ডিজি। তো ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে, আমরা একটা টেলিভিশনের হল রুমে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল এবং ওখানে আলোচনা অনুষ্ঠান হয়েছিল। ইনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন চট্টগ্রাম টেলিভিশনে কোনো সমস্যা আছে কিনা, আমাদের কোনো বক্তব্য আছে কিনা। আমি সেই দিন তুলে ধরেছিলাম যে ঢাকার অনুষ্ঠান যদি এখানে চালানো হয় তাহলে চট্টগ্রাম টেলিভিশন বন্ধ করে দিলে ভালো হতো, এ কথাটা আমি বলেছিলাম আমার বক্তব্যে। ইনি আমাকে আশ্বাস দিয়েছিলেন, হারুন ভাই, যে এখানে যদি ডকুমেন্টারি অনুষ্ঠান করা হয় প্রত্যন্ত অঞ্চলের কিছু ঐতিহ্য নিয়ে, প্রাচীন ঐতিহ্য নিয়ে, তাহলে ঢাকার অনুষ্ঠানে নিয়ে বন্ধ করে দেবেন। কিন্তু আজ পর্যন্ত বন্ধ হয় তার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। জসিম ভাই, এই যে আপনার কাছে যাচ্ছি, এই যে টোটাল বিষয় নিয়ে আপনারা কোনো কর্মসূচি হাতে নেবেন কিনা, এবং মানে নিয়মতান্ত্রিকভাবে? আসলে আমরা চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চা চট্টগ্রামের সর্বস্তরের শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে আমরা কথা বলার জন্য সংগঠিত হয়েছি। আমরা সকল অনিয়মের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা শিল্পী সমাজের, সর্বস্তরের শিল্পী সমাজের পক্ষে কথা বলবো। আমরা মনে করি চট্টগ্রামের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আন্তরিকতার কোনো অভাব নেই। উনি চট্টগ্রামকে নান্দনিক চট্টগ্রাম হিসেবে সাজানোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ওনার মনিটরিং অব্যাহত রয়েছে। কিন্তু আমাদের চট্টগ্রামের শিল্পী সমাজের যে মূল জায়গাটা চট্টগ্রাম কেন্দ্র, সেখানে যারা রয়েছেন তারা চট্টগ্রামের এই সংস্কৃতি অঙ্গনের মানুষের সাথে তারা বিমাতার সুলভ আচরণ করছেন এবং স্বার্থক্ষুণ্ণ করছেন। আমি মনে করি
যুগে যুগে পৃথিবীতে প্রতিবাদ সমাবেশ করার মানুষের খুবই অভাব। শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা যাবতীয় কর্মকাণ্ড চট্টগ্রাম থেকে আমরা পরিচালিত করতে চাই। আমরা চট্টগ্রামের 6 ঘন্টা টিভি অনুষ্ঠানের যে মান তা আমরা ধরে রাখতে চাই। আমাদের প্রতিভাবান গীতিকবি, গীতিকার, সুরকার, শিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, নৃত্য, চিত্র নির্মাতা, নাট্য নির্মাতা সবাইকে এই সুযোগ যদি সমভাবে চট্টগ্রাম কেন্দ্র যিনি কর্ণধার উনি যদি সুযোগ দেন, তাহলে আমরা মনে করি চট্টগ্রামের টেলিভিশন কেন্দ্র, বেতার কেন্দ্র অনেক সাফল্য এবং সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আরো ব্যাপক আকারে পরিচিত করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি একটু এই যে জামাল ভাইয়ের কাছে যাচ্ছি। জামাল ভাই, এই যেহেতু আপনাদের আওয়াজ কিন্তু চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চা, এবং চট্টগ্রামের শিল্পীদের জন্য শুধু কথা বলবেন, মানে টোটাল বাংলাদেশের তো আরও বিভিন্ন জেলা রয়েছে, আপনাদের অন্যান্য শিল্পীদের জন্য আপনারা কথা বলবেন কিনা? আমি আপনাকে বলেছিলাম আমার ভাইরা বলেছেন যে মোর্চা কি করতে চায়, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেদিকে আমি যাচ্ছি না। আসলে বাংলাদেশের শিল্পী বলতে শিল্পী সমাজের সব জায়গায়, পুরো বাংলাদেশের শিল্পী সমাজে মঞ্চের আলো যেহেতু নিভে গিয়েছে, তাহলে আর্নিং সোর্স যেটা সেটাও বন্ধ করে দিয়েছে পুরো বাংলাদেশে। হ্যাঁ, তবে আমরা যেহেতু চট্টগ্রাম কেন্দ্রিক চিন্তা ভাবনা করছি, সেজন্য চট্টগ্রামকে নিয়ে আমরা ভাবছি। তবে আমি একটা অনুরোধ করব, যারা আগামীতে শিল্পী হতে চান একটু ভাববেন আপনারা। করোনা কিন্তু অনেক কিছুই আমাদেরকে জানান দিয়ে যাচ্ছেন এবং শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আমরা আজকে যে দুরবস্থায় আছি, আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা কিন্তু একটা ভীতির মধ্যে আছে যে আগামীতে সঙ্গীতকে পেশা হিসেবে নিতে পারবে। অর্থাৎ যে গুণী জনদের নাম ইতিপূর্বে নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড়ভাই, তো এই চিটং থেকে এই অবস্থায় তারা যদি দেখতে পায় বর্তমান পরিস্থিতি, তাহলে আগামীতে আমরা গুণী পাবো কিনা সেটাও সুন্দর। তো এই জন্যই আমরা যারা এড়িয়েছি, আমি শুধু সরকার প্রধানকে বলবো না, বেসরকারিভাবে এবং সরকারিভাবে যারা আছে, বিনোদনের মাধ্যম সবার জন্য, আমরা সবারটাকে সারা দিই। আমি সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। জীবিকা সংকটে চট্টগ্রাম একটা বৃহৎ, আপনারা কোনো ফাউন্ড গঠন করছেন কিনা? আমি একটু বলছি বৃহৎ শ্রেণী, অনেকে আমরা এই সময়টাতে আমাদের পেশা পরিবর্তন করছি। পেশা পরিবর্তন করে আমরা কেউ ফেরি করছি, কেউ নিজের প্রিয় যন্ত্রটাকে আমরা বিক্রি করতে বাধ্য হচ্ছি। এমন একটা অবস্থায় আমরা এখন আছি। সুতরাং সাহায্য সহযোগিতা আমরা যদি না পাই, সরকার থেকে হোক, বেসরকারি হাতে হোক, তাহলে আমাদের আগামীতে গুণীজন পাওয়া, শিল্পী পাওয়া অনেক কষ্ট হয়ে যাওয়া। একেবারে শেষ পর্যায়ে তো আমরা ফান্ড ক্রিয়েট ব্যক্তিগত উদ্যোগে আমরা যতটুকু করার চেষ্টা করছি। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, গানকে যারা ভালোবাসেন, সঙ্গীতকে যারা ভালোবাসেন, ষোলো গলাকে যারা ভালোবাসেন, ওনারা আমাদের তাকে সাড়া দিচ্ছেন। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, আমাদের যতটুকু সাধ্য। সরকার কখন এগিয়ে আসবে সেদিকে আমরা তাকে নিয়ে আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি ব্যক্তিগতভাবে একটা ফান্ড ক্রিয়েট করার জন্য। ইনশাল্লাহ আমরা যত আগে পসিবল আমরা এটা দিতে পারবো, একটা বড় ধরনের সাড়া পাওয়া যাবে আশা করি। একেবারে শেষ পর্যায়ে আমি একটু ওই যে লিয়াকত ভাইয়ের কাছে যাচ্ছি, মানে একেবারে শেষ পর্যায়ে আপনারা এই কর্মসূচির সাথে যে সুশীল সমাজকে সম্পৃক্ত করবেন কিনা, এবং সুশীল সমাজের মাধ্যমে যথাযথভাবে যেন আপনাদের দাবিটা প্রতিষ্ঠিত হয়। কামাল ভাই, সুশীল সমাজকে বাদ দিয়ে আসলে কোনো কিছু চিন্তা করার অবকাশ নেই। আর আপনি প্রশ্ন করেছেন আমরা
সারা বাংলাদেশের শিল্পীদের বিষয়ে ভাবছি কিনা নাকি শুধু চট্টগ্রামের। আসলে শিল্পীদের কোনো সীমানা নেই। আমি ব্যক্তিগতভাবে যেহেতু চট্টগ্রামে আমি প্রতিনিধিত্ব করছি, আপাতত চট্টগ্রামের শিল্পীরা যেহেতু অত্যন্ত কষ্টে আছে, আমরা যেহেতু ঢাকা যেহেতু কেন্দ্র, ওটা যেহেতু রাজধানী, ওখানে খুব সহজে তাদের দুঃখের কথা, কষ্টের কথা পৌঁছানো যায়। মিডিয়াতে বলেন, রাষ্ট্রপতির কাছে বলেন, প্রধানমন্ত্রীর কাছে বলেন, সহযোগিতা। কিন্তু আমরা যেহেতু মফস্বল শহরে আছি, আমাদের কথাগুলো পৌঁছানো অনেক কষ্ট। তো আমি আপনাকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি, যেহেতু এই চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সাথে অত্যন্ত সিনিয়র যারা শিল্পী, যেমন আমি কয়েকজন ব্যক্তির নাম না বললে এটা আমার বিবেক আমাকে তাড়িত করবে, তাই আমি বলতে চাই আপনাকে, আমাদের সাথে নায়ক পঙ্কজ বৈদ্য সুজন, তারপরে মানস পাল, তারপরে আঞ্চলিক গানের সম্রাট এখানে সঞ্জিত আচার্য, কল্পনা লালা, ইকবাল হায়দার, জ্যাকব ডায়েস, তারপরে হেলাল উদ্দিন, দিদারুল ইসলাম, তারপরে আলাউদ্দিন তাহের, দীপেন চৌধুরী, অসংখ্য সিনিয়র ব্যক্তিরা আমাদের সাথে আছেন। আর তাছাড়া ইমরান ফারুকী আছেন। এই ধরনের সমগ্র চট্টগ্রামের